বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের জনগণের ইতিহাসে বা এই দেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কময় এবং শোকাবহ দিন। 1975 সালের এই দিনে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, যিনি দেশের মানুষকে একটি স্বপ্ন দেখিয়েছেন, সংগঠিত করেছেন, একটি দেশ উপহার দিয়েছেন এবং নিজেদেরকে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে একটা স্থান করে দিয়েছেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয় এবং নির্মমভাবে শুধু তাকেই নয়, তার পরিবারের সদস্যদেরকে, স্বজনদেরকে হত্যা করা হয়। দুকন্যা বিদেশে থাকবার কারণে তারা সেই সময়টাতে বেঁচে গিয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত হয়, সে কথা আমরা জানি। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল নিয়েও নানা ধরনের প্রশ্ন বিতর্ক অনেকের মধ্যে আছে, কিন্তু বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন যে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় এবং কোনো কিছু ঝুলিয়ে রাখার মধ্যে তিনি কখনোই ছিলেন না। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের যে হৃদস্পন্দন, তাদের মনোভাব, এটি বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে সবচেয়ে ভালো যিনি বুঝতে পেরেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রয়াণ দিবসকে সামনে রেখে আমরা আজকে কথা বলবার জন্য আজকে দুজন অতিথি রয়েছেন আমার সঙ্গে। আমার বায়ে যিনি বসা আছেন, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সবচেয়ে সরাসরি ব্যক্তিগতভাবে যারা ভুক্তভোগী, তিনি তাদের অন্যতম একজন। বাইরে রয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, এবং তার আরেকটি যেটি মূল পরিচয় সেটি হচ্ছে তিনি শেখ ফজলুল হক মনির পুত্র, এবং শেখ ফজলুল হক মনির কথা প্রায় সবাই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের ভাগ্নে তিনি। তার চেয়ে বড় পরিচয়, তিনি বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক এবং তাকে সেই সময়কার যারা ছাত্র যুব নেতা ছিলেন তাদের মধ্যে সবচাইতে মেধাবী, প্রতিভাবান এবং সম্ভাবনাময় রাজনৈতিক নেতা হিসেবে যাকে চিহ্নিত করা হতো। এবং এরকম একটা আলোচনা সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছিল যে হু আফটার শেখ মুজিব, যে দু তিনজনের নাম সেই সময় উচ্চারিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম শেখ ফজলুল হক মনি। আমার পায়ে বসা আছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আমার ডানে রয়েছেন ডক্টর চঞ্চল খান, একজন উন্নয়ন গবেষক, দেশের বাইরে বহুদিন ধরে কাজ করছেন এবং আপনাদের সবারই পরিচিত মুখ, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়। একটু আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনতে চাই যে 1975 সালে 15ই আগস্ট শেষের মধ্যে আপনার বয়স কত ছিল? 4.5 বছর মাত্র। 4.5 বছর। আপনি তখন কোথায় ছিলেন বা আমি আমাদের বাসায় ছিলাম। আপনি বেঁচে গেলেন কিভাবে? একটু আসলে এমনি তেমন কোনো স্মৃতি তো আমার নেই, কিন্তু দাদি, চাচা, চাচি ওনাদের থেকে জানা এবং পরবর্তীতে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি। আমরা তখন বাসায় ছিলাম, আমি এবং আমার বড় ভাই আমাদের খাটে ঘুমন্ত অবস্থায় ছিলাম। বাবা তো খুব ভোরেই উঠতেন, পত্রিকা পড়তেন, তো তিনি স্বভাবতই নিচে গিয়ে পত্রিকা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন। এমনি সময় আমাদের বাসায় আক্রমণ করে এবং আমাদের বাসায় প্রথম হত্যাকাণ্ড ঘটিয়ে কিন্তু হত্যাকারী রিসালদা মুসলউদ্দিন এবং অন্যরা বঙ্গবন্ধুর বাসায় গিয়ে রিপোর্ট করে এবং তারপরে বঙ্গবন্ধুর বাসায় আক্রমণ আরম্ভ হয় এবং বঙ্গবন্ধু জেনে গিয়েছিলেন যে বাবাকে হত্যা করা হয়েছে এবং তিনি, আমার ছোট ফুপু যখন ফোন করে বলে, তখন তিনি অনেকটা উচ্চস্বরে বলেছিলেন যে আমার মনি নাই, এভাবে তিনি বলেছিলেন। আমার বাবার সাথে বাবা সিঁড়িতে উঠে আসার সময় তখন হত্যাকারীরা আক্রমণ করে এবং বাবার সাথে কিছু কথা কাটাকাটি হয়। এই পর্যায়ে আমার বড় চাচা ছিলেন, আমার চাচি বড় চাচাকে গিয়ে উঠিয়েছিলেন যে দেখো মনি ভাইয়ের সাথে কারা জানি খারাপ ব্যবহার করছে। তখন চাচা আসেন এবং এক পর্যায়ে একটু হাতাহাতি ধাক্কাধাক্কি হতে চাচা পড়ে যায় আর খুনিরা তখন ব্রাশ ফায়ার করে। আমার মা পাশেই রুমে ছিলেন, তিনি আমার বাবাকে বাঁচানোর জন্য তিনি সামনে এসে ঢালের মতো তিনি দাঁড়ান এবং মেজরিটি গুলিগুলো মার গায়ে লাগে।
বাবার গায়ে 2টো গুলি লেগেছিল, বাকি সব গুলি মার গায়ে লাগে। মা অন্তঃসত্ত্বা ছিলেন, তারপরও তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য তিনি সকল বুলেট তার গায়ে শরীরে নেয়। মানে খুবই আমি বুঝতে পারছি যে, এবং দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে আপনার সেই মানে এগুলো আসলে আলোচনা করাও আপনার সঙ্গে খুব একটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু ইতিহাসের স্বার্থে শোনার জন্য হয়তো অনেকেই সেই ইতিহাস জানা দরকার। তারপরের পরিস্থিতি পর্যায়ে আমরা জেগে উঠি, আমরা স্বভাবতই বাবা মা করে চিৎকার করি। আমার চাচি আমাদেরকে নিয়ে লুকিয়ে অন্য ঘরে নিয়ে তিনি আমাদেরকে লুকিয়ে রাখেন, কারণ এটি সম্ভব মানে আতঙ্ক তো ছিলই যে সবাইকে হত্যা করবে। তারা হয়তোবা সিচুয়েশনের কারণে হয়তোবা তারা চলে গেছে, কিন্তু পরবর্তীতে এসে আবার সবাইকে হত্যা করতে পারে, এরকম একটি আতঙ্কে তিনি আমাদেরকে নিয়ে পিছিয়ে লুকিয়ে রাখেন। পরবর্তীতে আমরা সবাই বিভিন্ন জায়গায় চলে যাই, মানে জীবন বাঁচিয়ে রাখাটাই তো তখন একটি খুব বড় চ্যালেঞ্জ ছিল। আপনার বড় ভাইয়ের বয়স কত ছিল তখন ওই সময়টাতে? 5-এর উপরে। 5-এর উপরে। সো এর পরে আসলে সময়টা তো একেবারেই প্রতিকূলে ছিল, কিন্তু এই যে নিজেরা আসলে তৈরি হলেন বা এই তৈরি হবার প্রাথমিক পর্যায়টা সেটি কিরকম ছিল? একটা অস্থির এবং প্রতিকূল রাজনৈতিক আবহাওয়ার মধ্যে তখন তো আসলে দেশেই থাকা সম্ভব ছিল না, জীবনের হুমকি ছিল। আমার চাচারা তো যত তাড়াতাড়ি পেরেছেন তারা তখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আমার দাদি আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। কোনোদিন কারো, আমাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না, কোনোদিন কারো বাসায় 1 মাস, কারো বাসায় 3 মাস। এবং যেখানেই তারা, জিয়াউর রহমান যখন ছিল তখন মোস্তাক, তারা যখনই কোথাও জেনেছে যে আমরা কোথাও আশ্রয় নিয়েছি তারা কিন্তু ওখানে হানা দিয়েছে। অলৌকিকভাবে মানে ভাগ্যবশতই আমরা বেঁচে ছিলাম আর কি। আমার দাদি সময় সময় কোথাও 1 মাস, কোনোদিন 3 মাস করে করে তিনি আমাদেরকে নিয়ে বিভিন্ন বাসায়, বিভিন্ন দূরের পরিবারের আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবদের বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে বাসায় হানা দিয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, অপহরণ করেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে মানুষগুলো একটি নতুন দেশের স্বপ্ন দেখালো, নতুন দেশ স্বাধীন করলো, মাত্র 3.5 বছরের মাথায় তাদেরকে এই যে একটা করুণ পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় নিতে হলো এবং এই যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হলো, আপনি তো এরপরে দীর্ঘ সময় পার করেছেন, এখন দেশের আইন প্রণেতা, আপনার নিজের উপলব্ধিটা কি হচ্ছে যে কারা এগুলো করলো? এটা বিচার হয়েছে, কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়েছে, কেউ কেউ এখনো পলাতক আছেন, কিন্তু এই মূল রহস্যটা কিন্তু এখন পর্যন্ত অনেকের কাছে মনে হয় অনুদ্ঘাটিত, যে আসলে এই বিহাইন্ড দ্য সিন কারা ছিল এবং কেন তারা এই কাজগুলো করলো, কাদের প্ররোচনায় সহায়তায় করতো। আসলে আপনি হয়তো জানেন যে আমার বাবা কিন্তু একটা লেখা লিখেছিলেন সেই সময়, বাংলা বাণীর একটি আর্টিকেলে তিনি লিখেছিলেন যে বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবেই। সুতরাং এবং প্রতি বিপ্লবী শক্তি কারা, সেই প্রতিক্রিয়াশীল শক্তিকেও তিনি সেই প্রবন্ধে চিহ্নিত করে গেছেন। এবং সেই প্রতিক্রিয়াশীল শক্তি সুযোগ সন্ধানী, তারা সুযোগ নিচ্ছিল। তারা পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা পরাজিত হয়েছে, কিন্তু তারা তো নিশ্চিহ্ন হয়নি। এবং তাদের সেই দোসরেরা, তাদের পিছনের শক্তি তারা তো ছিল, এবং সেই শক্তি সুযোগ নিয়েছে। বঙ্গবন্ধু তো অনেক মহামানব ছিলেন, তার মনের উদারতা, তার ভালোবাসার কোনো কমতি ছিল না, অনেক ডিপ রুটেড লাভ অ্যান্ড অ্যাফেকশন তার ছিল এই মানুষের প্রতি। এই জন্য তিনি তো বিশ্বাস করতেন না যে, তিনি বিশ্বাস করতেন না যে তার বাঙালি তাকে হতো, তাকে ইনফর্ম করা হয়েছিল বারবার, তাকে জানানো হয়েছিল। ইভেন কি ভারতের প্রধানমন্ত্রী তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনিও বারবার বলেছেন যে আপনি প্রোটেকশন নিয়েন, আপনি সিকিউরড অবস্থায় থাকেন। কিন্তু বঙ্গবন্ধু সবসময় উড়িয়ে দিয়েছে, বলেছে যে না, আমার বাঙালি আমাকে মারতে পারে না, আমার বাঙালি আমাকে মারবে না। এই অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস তার ছিল, যার কারণে প্রতিক্রিয়াশীল শক্তি যে সুযোগ পেয়েছে বঙ্গবন্ধুকে, আর বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমেই তারা সেই তাদের প্রতিশোধ বলেন, প্রতিহিংসা বলেন, বা তার এই পরাজয়টাকে
পরাজিত হয়েও তারা আবার নতুন আঙ্গিকে আসবে ফিরে, তারা একটা বিজয়ের স্বাদ পেয়েছে সেটার জন্য। সো আজকে যখন 2015 সালে আমরা কথা বলছি, আমি জাস্ট ছোট্ট দুটো প্রশ্ন করে ডক্টর চঞ্চল খানের কাছে যাচ্ছি যে আপনার কি মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে বিচার পেয়েছেন কিনা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার, তার পরিবারের সদস্যদের, আপনার বাবা মায়ের হত্যার, বা আপনার যে স্বজন বা ভাই বা বোন, আমি ঠিক জানি না, যার পৃথিবীতে আসবার কথা ছিল, তার হত্যার বিচার পেয়েছেন কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে যারা প্রতিশোধ নিতে চেয়েছিল আপনি বলেছেন, তারা কি আসলে আজকে 2015-তে দাঁড়িয়ে কি মনে হয় প্রতিশোধ কি তারা নিতে পেরেছে, বা প্রতিহিংসা চরিতার্থ করতে পেরেছে, বা কিছু একটা করতে পেরেছে কিনা, যাই করতে চাক তাদের? না, তাদের মূল চেষ্টাটা তো ছিল যাতে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু স্বাধীনতার জন্য ভোগ না করতে পারে। হ্যাঁ, বঙ্গবন্ধু কিন্তু তার ভাষণে বারবার বলেছে যে আমার এই স্বাধীনতা ভুলন্টিত হয়ে যাবে যদি আমি অর্থনীতি মুক্তি আনতে না পারি, আমি দেশকে, মানুষকে, আমার বেকার ছেলেদেরকে চাকরি না দিতে পারি, আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হতে পারি। তো সেই জায়গাটাতেই তারা করতে চেয়েছে যে বাংলাদেশের জন্য তার অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় যেন এগিয়ে না যেতে পারে। এবং তার জন্য বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই তারা মনে করেছে যে সেটাই একমাত্র পথ, আর কোনো উপায় নেই। কারণ দেশ স্বাধীন হয়ে গেছে, এখন বাংলাদেশ যদি তার স্বমহিমায় এগিয়ে যায় তাহলে সেই পরাজিত শক্তির আর কোনো চিহ্ন থাকবে না। তো সেই চেষ্টাতেই তারা দীর্ঘদিন, আপনারা জানেন 21 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করতে পেরেছে। তারপরেও অনেক ষড়যন্ত্র, তাকেও হত্যার বিভিন্ন প্রচেষ্টা, একদম ওপেনলি তাকে হত্যা করার চেষ্টা করেছে। তো এই বিষয়গুলো তো রয়েছে। আর বিচার, যেটা আমরা এতটুকু এখন সন্তুষ্টি বা শান্তি পাই যে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে, ফাঁসির রায় আংশিক হলেও কার্যকর হয়েছে, দুইজন খুনি আসামিকে বাইরে থেকে নিয়ে এসে ফাঁসির রায় কার্যকর করা গেছে, বাকিরা যারা দেশে ছিল তাদেরটা হয়েছে। তো এটুকু তৃপ্তি বা সন্তুষ্টি, তৃপ্তি না বলবো না, একটা শান্তি মনে জাগে। আগে যে আরেকটি বড় কষ্ট ছিল যে বিচার পথ রুদ্ধ, বিচার বুঝি হবে না, এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এই মুখে এটি বিচারের বাণী যে বলে যে নীরবে নিভৃতে কাঁদে, সেই বিষয়টি মনে একটি বড় কষ্ট ছিল। এতটুকু এখন সন্তুষ্টি যে জননেত্রী শেখ হাসিনা তিনি তার পিতার হত্যার বিচার করেছেন, এবং তার মাধ্যমে আমরা যারা পারিবারিকভাবে যারা আমাদের বাবা মাকে হারিয়েছে তারাও বিচার পেয়েছে। আসবো আবার আপনার কাছে। ডক্টর চঞ্চল খান, আপনি শুনলেন ব্যারিস্টার ফজলুল তাপসের কথা, এবং আগামীকাল সেই শোকাবহ দিন। আপনার প্রতিক্রিয়া, আপনি আলোচনাটা শুরু করতে পারেন যেখান থেকে চান শুরু করতে। আসলে এই বিষয়টা নিয়ে না কথা যখন শুরু করি হয়তো অনেক কিছু থাকে, গোছানো থাকে, কিন্তু এই যে ওনার সাথে যে বসছি কথা বলছি, ওনার কিছু স্মৃতি শোনার, আমরা ভীষণভাবে কষ্ট পাই ওই টাইমটা, ওই সময়টায় আমরা গোছাতে পারি না নিজেদেরকে। আমার অবস্থাটা এই মুহূর্তে তাই, তবু বলছি কিছুটা বিষয়। আসলে বঙ্গবন্ধুর যে হত্যা বা মৃত্যুর বিষয়টা দেখেন, উনি মারা গেছেন একটা ভেরি ইয়াং এজ। খেয়াল করতে হবে 55 বছর বয়সে কিন্তু না মৃত্যু। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতেন, অসুস্থতায় মারা যেতে পারতেন, যে কোনোভাবে মারা যেতে পারতেন, যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো সময় মারা যেতে পারে। বঙ্গবন্ধুর মৃত্যুটা মারা গেছে উনি মারা যান নাই, বাংলাদেশকে মারা হয়েছে, বাংলাদেশের মৃত্যু ঘটানোর জন্যই। এবং এটি একটি প্রত্যেকটা জিনিসের একটা টেইল ব্যাক থাকে। হ্যাঁ, বাংলাদেশে দেখেন স্বাধীনতা হলো, এবং তারপরে কয়েকটা জিনিসের ঘটনাগুলোকে যদি একসাথে কোলাজ করা হয়, আমার মনে হয় আমরা অনেকটা উত্তর পাবো যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের অস্তিত্ব মানচিত্রটার ব্যাপারেই আমাদের মানচিত্রকে নিশ্চিহ্ন করাই হচ্ছিল উদ্দেশ্য। জাসদের সৃষ্টি, আমি প্রথমে শুরু করছি জাসদের সৃষ্টি। আমি দুঃখের সাথে বলছি যে এই জিনিসটা অনেকে পছন্দ না হলেও আমাকে আজকে বলতে হচ্ছে, এবং আমি অনেক জায়গায় বলেছি। তখন তৎকালীন বামপন্থীদের এক জায়গায় হয়ে জাসদ এবং বামপন্থীদের কর্মকাণ্ড এবং পাকিস্তানিপন্থী মুসলিম লীগের যারা ছিল বা তখনকার পাকিস্তানিপন্থী যারা ছিল, যারা এই যে একটু আগে যে কথাটা বলা হলো যে বাংলাদেশের অস্তিত্ব হয়েছে, বাংলাদেশের অস্তিত্বটাকে ধ্বংস করতে হবে আর কি,
এটাকে একটা নিয়ে মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে আমার মনে হয় এগিয়ে নেওয়া হয়েছিল। এই মাস্টার প্ল্যানটাকে 15ই আগস্টে একটা রূপ দেওয়া হয়েছে। স্বাধীন দেশে স্বাধীন দেশে। অস্থিরতা এবং তৈরি সেটা করা, হচ্ছে পুরোপুরি বাংলাদেশের জাতীয়তাবাদের যে চেতনাটাকে সেটাকে নিশ্চিহ্ন করা, ডিরেল করা, নির্বাসিত করা। না দেখেন আপনি, রেডিও বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ বেতার। এখন পোর্ট অফ চালনা অথরিটি বাংলাদেশ বেতার হয়ে গেছে রেডিও বাংলাদেশ। রেডিও তখন তো ছিল বাংলাদেশ বেতার, বেতার, সেটি রেডিও রেডিও বাংলাদেশ বাংলাদেশ হলো। হলো। এখন পোর্টের নামটা চেঞ্জ করার অনেকে বলতে পারে হ্যাঁ পোর্টের সাথে বিদেশিদের সম্পর্ক থাকে, সো পোর্ট অফ চালনা অথরিটি বা পোর্ট অফ চিটাগং অথরিটি এগুলো খুবই দরকার ছিল। বাংলাদেশ বেতার আমরাই শুনি, এইখানকার লোকরাই। এগুলো প্রত্যেকটা জিনিস। এবং দেখেন তখন কালচারটা কি ছিল, 3টা জিনিস। একটা হচ্ছে সানগ্লাস, সাফারি স্যুট, বেনসন হেজের সিগারেট। এই 3টা ছিল কালচার। শুরু হয়ে গেল সাফারি স্যুট, বেনসন হেজের সিগারেট এবং সানগ্লাস, জিয়া রহমান সাহেবের সানগ্লাস। এই সানগ্লাসটা একটা সিম্বল হয়ে গেছিল তখন, যে আমরা উই আর সাইডিং উইথ দি আর্মি, এবং সানগ্লাস পরলে আমরা তোমার পক্ষের লোক। এই জিনিসগুলো রয়ে গেছিল। এবং পুরো জিনিসটাকে দেখেন, তখন আমার মনে আছে একজন আমাকে বলছিল যে মোহাম্মদপুরে, আমি কার কথা বলছি, হাবিবুল হক খন্দকার সাহেব। হাবিবুল হক খন্দকার, আমি প্রসঙ্গটির পরে আসবো একটা বিষয় বিশেষ করে। মোহাম্মদপুরে যখন উনি বঙ্গবন্ধু মারা যান, এক বিহারি লোক, সিম্বলিক ব্যাপারটা, উনি রাস্তা দিয়ে চেঁচিয়ে যাচ্ছেন, শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড, শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। অর্থাৎ শেখ মুজিব একটা মানুষ কিল্ড না, দ্য কান্ট্রি হ্যাজ বিন কিল্ড, বাংলাদেশ হ্যাজ বিন মার্ডার্ড। বাংলাদেশ নামে যে জাতি, যে সত্তাটা, যে দেশটার জন্ম হয়েছিল 71 সালে, সেটার মৃত্যু হয়েছে। ব্যাপারটা তাই। শেখ মুজিব কিল্ড, ইট ডাজন্ট মিন এনিথিং। বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাংলাদেশটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। সে চেষ্টা তো হয়েছেই। এবং দেখেন তখন ওই সময়, আজকে অনেকে বলে যে 72-এর পরে আমাদের কি ছিল না, বাক স্বাধীনতা ছিল না, প্রেসের ফ্রিডম ছিল না, কিরকম ভণ্ডামি সাথে। তখন দেখেন, আপনার জানেন নিশ্চয়ই, হক কথা নামে একটি পত্রিকা বেরোতো প্রতি সপ্তাহে, টাঙ্গাইল থেকে ট্যাবলয়েড আকারে। আমরা দেখেছি, পেপারটা পড়েছিও। গণকণ্ঠ, জাসদের পত্রিকাটা বিচ্ছিরি, হক কথা, এগুলোর মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। এইগুলো তখন বঙ্গবন্ধু বেঁচে থাকতে অবাধে এই পত্রিকাগুলো সার্কুলেশন ছিল, সরকারের পারমিশন নিয়েই ছিল, বাধা দেওয়া হয়নি। বঙ্গবন্ধু যে বিষয়টা, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। আমাদের রোমাঞ্চ লেগেছিল, বঙ্গবন্ধু এসছেন, বঙ্গবন্ধু এত মহামানব একজন মানুষ, ওনার যে উচ্চতা, তার চেয়েও বিশাল ছিল ওনার হৃদয়ের উচ্চতা। এবং বললাম যেটা, যে 55 বছর বয়সে যে লোকটির মৃত্যু, যে মানুষটির মৃত্যু, যে মহামানবের মৃত্যু, তাকে তো অ্যানালিসিসই করতে পারলাম না আমরা। এবং আমরা ইডিওলজিক্যাল যে অ্যানালিসিস করতে একটা দেশে, লি কুয়ান ইউ 90 ইয়ার্স পর্যন্ত উনি বেঁচেছিলেন। তো আমরা নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধুকে তুলনা করতে পারি। তার উনি 90-এর উপরে বেঁচেছেন। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু বেঁচেছেন 55 বছর বয়স পর্যন্ত, তার মধ্যে 16 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন। এই মানুষটিকে অ্যানালিসিস করার, বা উনি বাংলাদেশকে অ্যানালিসিস করার, ওনার করে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবার, অলরেডি দেখেন গ্রিন রেভলিউশন শুরু হয়ে গেছিল। হ্যাঁ, বাংলাদেশের মৃত্যু, বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাংলা সাহিত্য মৃত্যু, বাংলার কৃষ্টির মৃত্যু, বাংলার সঙ্গীতের মৃত্যু, বাংলাদেশের আমাদের কালচার বলতে যা বুঝি, কৃষ্টি বলতে যেটা বুঝি, সংস্কৃতি যেটা বুঝি, সেটার মৃত্যু। এইটা হচ্ছে গিয়ে আমাদের দুর্ভাগ্যের ক্ষেত্র প্রত্যেকটা দেশে। এবং পোস্ট রেভলিউশন, প্রত্যেকটা দেশ, মানে রেভলিউশন করে যেসব দেশগুলো স্বাধীন হয়, একটা আইকন থাকে যার উপর ভিত্তি করে আমরা দাঁড়াই, যাকে আমরা তাকাই, যার দিকে তাকাই। হ্যাঁ, এই জিনিসটা ছিলেন বঙ্গবন্ধু। সমস্ত বিশ্বের একটা আইকনিক ফিগার ছিলেন, দ্য ফিগার ফর রেভলিউশন, দ্য লিডার হু কুড ইনস্টিল চেঞ্জ। মানুষের মধ্যে একটা ক্যারিজমা, এই ক্যারিজমাটা অনেকেরই ছিল না, কারো ছিল না। এবং আমরা উই শুড বি প্রাউড নেশন। বঙ্গবন্ধু একটা মানুষকে আমরা জাতির পিতা হিসাবে জেনেছি, এই দেশের রূপকার, এই দেশের আর্কিটেক্ট। বঙ্গবন্ধু আর্কিটেক্ট, কিন্তু উনি তো ইঞ্জিনিয়ার না, উনি তো তৈরি করবেন, উনি তো আর্কিটেক্ট, হি ডিজাইন দ্য কান্ট্রি। কিন্তু সেই যে ডিজাইন করার পরে যেটাকে যে তৈরি করার, সেই সুযোগটা তো আমরা পেলাম না।
আমি ভাই কথার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, যে আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে হু আর দ্য বেনিফিশিয়ারিজ, এখন আজকে 40 বছর পরে কিন্তু আমরা পিছিয়ে ফিরে যখন তাকাই তখন কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে চেইন অফ অ্যাকশনগুলো কি, কিভাবে কি হয়েছে। ফার্স্টে আপনি দেখেন যে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছিল, রাজাকার, আল বদর, আল শামস, যারা যুদ্ধে গণহত্যা করেছে, তাদের সেই বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। তাদের মধ্যে থেকে শাহ আজিজুর রহমানের মতো কুখ্যাত যুদ্ধাপরাধী তাকে একচোটে প্রধানমন্ত্রী হয়ে গেল। কোনোদিন সম্ভব ছিল এই পরাজিত এই একটি কুখ্যাত যুদ্ধাপরাধী বঙ্গবন্ধু বেঁচে থাকলে কি সে কোনোদিন, তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, সে কিভাবে প্রাইম মিনিস্টার হয়? এই যে প্রেক্ষাপটগুলো পরিবর্তন, এবং তারপরে যদি আমরা আরো কাছের দিকে আসি, জঙ্গিবাদ সৃষ্টি, ইসলামিক মিলিটেন্সি, ইসলামের নামে ভাওতাবাজি করে এই জঙ্গিবাদ এবং মিলিটেন্সি ক্রিয়েট করা, মানে দেশটাকে যাতে করে একদম শেষ করে দেওয়া যায় পর্যায়ক্রমে, সেরকম ভাবেই কিন্তু এগিয়েছিল। যদি বঙ্গবন্ধু কন্যারা, 2 কন্যা বেঁচে না থাকতেন, জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসতে পারতেন, 96-এ যদি 21 বছর পরে সরকার গঠন করতে না পারতেন, তাহলে কিন্তু এই চেইন অফ ইভেন্টগুলো আপনি যদি দেখেন, দেশ আজকে সে একটি ব্যর্থ রাষ্ট্র হতো। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমরা আর গর্ব অহংকার করতে পারতাম না, সেটাই কিন্তু ছিল। আপনি চিন্তা করে দেখেন, আমাদের হুমায়ুন আহমেদ, তিনি একজন প্রখ্যাত লেখক, তার পিতা একজন শহীদ মুক্তিযোদ্ধা। তিনি এই 96-এর আগ পর্যন্ত এই রাজাকারদের বিরুদ্ধে একটা শব্দ লিখতে পারেন নাই, বলতে পারেন নাই। অনেক কষ্টে একটা নাটকের মধ্যে তুই রাজাকার শব্দ দিয়ে তিনি তার চেতনার প্রকাশ করেছিলেন, তার কষ্ট, বুকের যে কষ্ট, সে কষ্টের একটা প্রকাশ করেছিলেন। আমরা তখন বঙ্গবন্ধুর কথা বলা মানা ছিল, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে কিছু করব সেই বিষয়গুলো তখন বন্ধ ছিল, কেউ সাহসী করতে পারতো না। তো সেই দিকে দেশটাকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা ফিরে আসতে পেরেছি জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা। আর আজকে যদি ভাই লি কুয়ান ইউর কথা বলল, লি কুয়ান ইউ এক নাগারে 31 বছর তিনি দেশ পরিচালনা করে শাসন করেছে। তার দলের সরকার এখনো দেশ পরিচালনা করছে। আমি মনে করি যে বঙ্গবন্ধু যেই স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং যেই ডাইনামিজম তার মধ্যে ছিল, যে ক্যারিশমেটিক তিনি ছিলেন, 20 বছর যদি সময় তিনি পেতেন, 55 ইয়ার্সে উনি তাকে হত্যা করা হয়েছে। 75 ইয়ার্স পর্যন্ত যদি 75 ইয়ার্স পর্যন্ত যদি উনি বেঁচে থাকতে পারতেন, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারতাম আমরা। মাত্র 3.5 বছরে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে, অন্য দেশগুলো কিন্তু যুদ্ধবিধ্বস্ত ছিল না, তারা কিন্তু, আপনি সিঙ্গাপুর বলেন, এটা কিন্তু একটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি পোর্ট স্টেট ছিল, অল ইনফ্রাস্ট্রাকচার ওয়্যার দেয়ার, সেটার উপরে বিল্ড করেছে। আর আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমাদের কিছু রাখে নেই, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের ইন্টেলেকচুয়ালসদেরকে হত্যা করেছে, বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সেই পর্যায়ে আমি মনে করি যে বঙ্গবন্ধু যদি মাত্র 20 বছর পেতেন, তাহলে আমরা সেই স্বাধীনতার যে সুফল, সেই সুফল আমরা রিচ করতে পারতাম, এবং সেটাকে নষ্ট করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ডক্টর চঞ্চল খান, আপনি নিজে তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন, এবং সেই সময়টাতে 75 পরবর্তী পরিস্থিতি মোকাবেলাও কিভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে করেছে। ব্যারিস্টার তাপস একভাবে করেছেন, যারা দেশের ভেতরে ছিলেন অনেকেই করেছেন, অনেকে দেশ ছেড়ে বাইরে চলে গেছেন, অনেকে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতেন না, তাদের এক রকমের ইয়ে ছিল। সো আপনি, আমার যতদূর জানা, এর আগে গল্প শুনেছিলাম আপনার কাছে, যে জাতিসংঘে যখন কাজ করতেন আপনার একটি পোস্টিংকে কেন্দ্র করে ছেড়ে দিয়েছিলেন। আবার ইউএনডিপি তো একসময় আপনি কাজ করতেন, তখনও বঙ্গবন্ধুর ছবিকে কেন্দ্র করে একটি ইনসিডেন্ট আছে। হ্যাঁ, সেটা ছিল যে আমি মারাত্মকভাবে অ্যান্টি পাকিস্তানি, এমনকি আমার বাড়িতে আমি যদি আমি বিদেশে যখন দীর্ঘদিন ছিলাম,
কোনো গ্রোসারি দোকানে পাকিস্তানি বাসমতি চাল আমি ওই ধারে কাছে যেতাম না। আমি একটা আটানা পয়সা আমি পাকিস্তানকে দিতে রাজি না, কোনোভাবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। তো কথা হচ্ছে যে আমি তখন দীর্ঘদিন আমি যখন জাতিসংঘে চাকরি করতাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামে, আমি তখন নেপালে আমি ছিলাম একটি সংস্থার কান্ট্রি ডিরেক্টর। আমাকে পোস্টিং দেওয়া হয়েছিল তখন আফগানিস্তান এবং পাকিস্তানে। তো আফগানিস্তান তখন তালেবান রেজিম ছিল। তো বললো যে আমি ইউ আর পোস্টেড ইন আফগানিস্তান, কিন্তু তোমাকে পাকিস্তান ইসলামাবাদ থেকে তোমাকে ওই যে হেলিকপ্টারে নাকি প্লেনে করে নিয়ে যাবে। সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দি পোস্টিং, হয়নি। এবং আমি তখন চাকরিটা আমার দীর্ঘদিন ইন্টারন্যাশনাল পজিশন আমি ছেড়ে দিয়েছিলাম। আই রিজাইন ফ্রম দ্যাট জব, আমি যাব না। এক আর দ্বিতীয় যেটা বললেন, হ্যাঁ আমি যখন কাজ করতাম তখন প্রথম দিকে একজন ন্যাশনাল অফিসার ছিলাম এই দেশে, তখন খুব বৈরী অবস্থা ছিল, মারাত্মক বৈরী অবস্থা। বঙ্গবন্ধু মারা যাওয়ার এরশাদের সময় বোধ হয় খুবই বাজে অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা কেন, মানে প্রশ্নই উঠতো না আর কি। বাংলাদেশের নামটা যেন উচ্চারণ করা যায় না, এমন একটা অবস্থা। সেখানে আমার পেছনে আমি বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে আমি অফিস করেছি। তো একদিন এসে একজন আমেরিকান এক ভদ্রলোক এসে আমাকে বললেন, হি ওয়াজ সর্ট অফ মাই বস, ইয়েস, বলে যে ওয়াই ডু ইউ পুট হিজ পিকচার বিহাইন্ড ইউ, তোমার পিছনে ছবি কেন, শেখ মুজিবের ছবি কেন লাগিয়েছো? আমি বললাম যে ইফ ইউ ক্যান পুট জর্জ ওয়াশিংটনস পিকচার, ইফ ইউ ক্যান হ্যাং হিজ পিকচার অন ইউর ওয়াল, আমি বঙ্গবন্ধুর ছবিটা লাগিয়ে আমি অফিস করব। এটা সাক্ষী দিয়ে একজন ছিল, রিনি রেজা, এরকম বেশ কিছুজন ছিল, তারা এই বিষয়টা নিয়ে তারা দে থ্যাঙ্ক মি, নিভৃতে যদিও। তো এগুলো হচ্ছে কি, এগুলো কিছু না, এগুলো তো বলার বিষয় নয় আসলে, যেগুলো আপনি কেন তুললেন কথাটা। এগুলো হচ্ছে কি আমাদের ভিতরে এক ধরনের ইমোশন কাজ করে। সেটি যেমন একটি আমরা কখনো সুযোগ নিই না, সুযোগ সন্ধান করি না, কিন্তু পরিস্থিতি ছিল আমাদের হৃদয়ে। বাট আজকে যখন পরিস্থিতিটা একেবারেই অন্যরকম অনুকূলে, এই যে বঙ্গবন্ধুর প্রয়াণবার্ষিকী পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে, দেশের বাইরেও যেখানে বাঙালিরা আছেন সেখানেই পালন করছেন। আওয়ামী লীগ 40 দিন ধরে শোক পালন করছে, গণমাধ্যমগুলো বেশ সরব এই বিষয়টি নিয়ে। আপনি কিভাবে দেখছেন যে এই শোক পালনটা যেভাবে হচ্ছে কতটা যথাযথ, বা এর মধ্যে কোনো বা আপনার চোখে পরে ভালো মন্দ এরকম কিছু আছে যেটি আপনি মনে করেন সংস্কৃত দরকার, মানে রেসপেক্টটা প্রপারলি আসলে করা হচ্ছে কিনা, কতটা রেসপেক্ট, কতটা ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের জন্য এর আলটিমেট রেজাল্ট? বুঝতে পারছি। ব্যারিস্টার তাপস যেটা বললেন, যেরকম যে এখন আমরা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যে কাজগুলি করেছেন, এটি কিন্তু আমাদের মানে একসময় মনে হতো যে আমরা আওয়ামী লীগের সমর্থন করি আর না করি আর যাই করি না কেন, আমরা চাই বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসিটা হোক, তাদের বিচারটা হোক। এটা ছিল প্রচুর লোকের চাওয়া, আমাদের সবাই চাওয়া। আমি তো পলিটিক্যালি ইনভলভ না। কথাটা হচ্ছে যে আমি এখন যেটা দেখি, একটা হচ্ছে যে জেনুইনলি এই জিনিসগুলোকে, মানে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীটাকে উদযাপন করা, আত্মার থেকে করা, ভিতর থেকে করা। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। এবং যারা আমরা মনে করেন যে আমরা নিভৃতে কিছু কাজ করতে চাই, আমরা অনেক পেছনে পড়ে যাই, আমরা পারি না, ঘরেই বসে থেকে। আজকে আপনি ডেকেছেন, আমি এসেছি এখানে, আমি হঠাৎ করে আপনি ফোন করেছেন, আমি এসেছি এখানে। যেমন আমি বলি, আজকে আমি বনানীতে যাচ্ছিলাম, দেখি যে বিশাল বিশাল যে ফ্লেক্স যে ইয়েগুলো, সাইনগুলো, ওখানে একটা পোস্টারে দেখি, একটা জায়গায় দেখি যে অনেকের ছবি, এবং আমি ভাবলাম যে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি, যারা নিহত হয়েছিলেন ওই দিন, শহীদ হয়েছিলেন ওই দিন। কাছে গিয়ে দেখি যে না, ওই ঝোলটু, পল্টু, নলটু, যত পাড়ার ওই যে আমাদের বিভিন্ন ওই যে পলিটিক্যাল ওই যে ছোটো ছোটো দলগুলো আছে, স্বেচ্ছাসেবক লীগ হোক আর যাই হোক, ওদের ছবি, বিশাল বিশাল সব নেতাদের ছবি, ওখানকার লোকাল নেতা, এবং বঙ্গবন্ধুর ছবি কোনার মধ্যে একটা আছে, কাঁদো বাঙালি কাঁদো, এরকম। আমার কাছে না ভালো লাগে না এগুলো, আমার কাছে এগুলো ভালো লাগে না। প্রাইম মিনিস্টার অফিসের সামনে দেখবেন এরকম ঝুলিয়ে রাখে, গণভবনের উল্টো দিকে ঝুলিয়ে রাখে। আমি শিওর যে ব্যারিস্টার তাপস ওনার কনস্টিটিউয়েন্সি ধানমন্ডির দিকে যদি আপনি যান, দেখবেন আপনার ছবি দিয়ে, তারপরে এরকম অসংখ্য নেতাকর্মীদের ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবিটা একটা কোনায় দিয়ে, কাঁদো বাঙালি কাঁদো, কতগুলো রক্তের ছবি কালো ব্যানের মধ্যে। এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো অহেতুক বিষয়টা। এবং ওই ছেলেটি আমাকে বলছে কাঁদো বাঙালি কাঁদো, আমি কাঁদবো, সেটার বিষয় নয়। এখানে এমন হয় যে আত্মপ্রচারটা,
আমি করছি। একসময় তো শেখ রেহানা নিজেও বলেছিলেন যে ওনাদের অনুমতি ছাড়া এই ধরনের কোন সংগঠন আমি তো মনে করি বঙ্গবন্ধু এটা একটা নীতিমালা থাকা উচিত। এরকম একটি নির্দেশ কিন্তু দলের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আছে যে এই জাতীয় শোক দিবস উপলক্ষে যে কোনো আপনার ব্যানার বলেন, ফেস্টুন বলেন, প্লেকার্ড অথবা বিলবোর্ড, যেটাই হয়, বিলবোর্ড করা তো নিষেধই আছে, কিন্তু সেখানে অন্য কারো ছবি থাকবে না, করলে শুধুমাত্র বঙ্গবন্ধু এবং যারা শহীদ হয়েছেন তাদের ছবি থাকবে এবং সংগঠনের নামটা থাকতে পারে, কিন্তু অন্য কারো নামও থাকবে না। এরকম নির্দেশনা কিন্তু আছে। কিন্তু এটা একটা নীতিমালা থাকলে দেখি যে অহেতুক এই কর্মকাণ্ডগুলো অতিরঞ্জিত কিছু দেখি, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা অনেক সময় এই ভাব গাম্ভীর্যটাকে নষ্ট করে, রঙের ছড়াছড়ি এক ধরনের তাৎপর্যতাটাকে নষ্ট করে। বা অনেক ভুইফোর সংগঠন আছে যারা হয়তো এই দিবস বা বিভিন্ন ঘটনাকে ইভেন্টকে কেন্দ্র করে তারা এক ধরনের সুবিধা এর সাথে সাথে যারা অ্যাকচুয়ালি ফিল করে তারা কিন্তু সেই দুঃসময়েও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে এই 15 আগস্টে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করেছেন। তখন দেশে ওরকম পরিস্থিতি ছিল না করার মতো। বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছেন, কবরে গিয়ে কান্নাকাটি করেছেন, মাজার জিয়ারত করেছেন। এরকম অনেক ত্যাগী, অনেক বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তারা কোনো প্রচার ছাড়া, এই যে ব্যানার বলেন এইসব কোনো প্রচার ছাড়া, তারা নিজেরও এখনো অনেকে আছেন যারা নিজেরা কোনো কিছু পরিচয় না দিয়ে, কোনো প্রচার না করে তারা বঙ্গবন্ধুর জন্য প্রচারটা থাকতে পারে। আমি বলছি যে প্রচারটা এরকম হওয়া বাঞ্ছনীয় যেটি এটি অন্যকে স্পর্শ করে, কিন্তু এই প্রচারটা যদি অন্যকে ইরিটেট করে, আমাদের বাংলাদেশে কিন্তু এটা যদি এটা আউট অফ দি সাবজেক্ট হয়ে যেতে পারে যে বাংলাদেশে যে এত বিলবোর্ড, এত প্লেকার্ড, এত এটা কিন্তু কোনো দেশে এই কালচারটা নেই, এই কালচারটা নেই আমাদের দেশে। আমার মনে হয় আপনারা নিজেরাও, আমার মনে হয় আপনি যেহেতু ধানমন্ডি এলাকার এটা অনেকাংশে তাৎপর্যটাকে নষ্ট করে, কিন্তু তার সাথে সাথে এটার সাথে অনেকে, যেটা আমি বলছিলাম যে যারা প্রচার বিমুখ, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে নিজেরা করে, তাদের আকাঙ্ক্ষাটা বা তাদের চেতনাটাকে আমাদের টাচ করা প্রয়োজন। নিশ্চয়ই। আমি এমনও জানি যে একসময় হয়তো আপনার ধরুন এই কোকোর খুব ভালো বন্ধু, অমুকের ভালো বন্ধু, যারা বাংলাদেশের বিরোধী লোকদের সাথে সম্পর্ক ছিল, এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের কিছু কিছু লোকজনের সাথে বা ওই টিমটার সাথে যোগাযোগ ছিল। হঠাৎ করে তাদের ছেলে মেয়েরা এখন এসে বাংলাদেশ টেলিভিশনে গিটার দিয়ে গান করে বঙ্গবন্ধুর গান প্রচার হবে 15 আগস্ট, এই ব্যবস্থা করে ফেলেছে তারা। আমি যদি প্রয়োজন হয় আমি এগুলো নিয়ে খোলার কথা বলতে পারবো, আমি দেখাতে পারবো। এগুলো খুব স্যাড পার্ট। যে এমন হয়েছে যে কেউ একসময় ছিল যে কেউ নিজের অর্থ দিয়ে সে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পালন করছে, কিন্তু দেখা গেছে যে ভাড়াটিয়া গুন্ডারা, অন্য দলের গুন্ডারা গিয়ে তার বাসায় হামলা করলো। তার সেই রান্না করা, কষ্ট দিয়ে করে রান্না করা যে কাঙ্গালি খাবার, সে খাবার বিনষ্ট করে দিল, রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, বিষ দিয়ে দিয়েছে, অথবা মানে এটি উপহাস্য করার জন্য হয়তোবা কুকুর ডেকে কুকুরকে খাইয়ে দিল। এরকম বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা কিন্তু আমরা অনেক দেখেছি। একদম না, দেখেন ওই যে 15 আগস্টের পরে যে মানে এই দিবসটা পালনই করা যাবে না, এরকম কিন্তু একটি মহল থেকে প্রতিক্রিয়াশীল শক্তি কিন্তু এটা অনেক চেষ্টা করেছে। এবং জাতীয় শোক দিবস পালন তো আগে করতে দিত না, এমনকি এখনো তো চলছে। এই দিনে কেউ কেক কাটে, জন্মদিন পালন করে। এটার মানে কি? এটা হলো সে পরাজিত শক্তি দেখাতে চায় যে সেই দিন তাদের একটি বিজয় হয়েছে, তাদের একটা উল্লাসের দিন, তাদের একটি আনন্দের দিন। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে তারা আনন্দিত হয়েছে, তারা উল্লসিত হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই দিনটাকে কি বলা হতো, শব্দটা মনে আছে কিনা? 15 আগস্টের পরপরই নাজাত দিবস, এবং ওই দিন পত্রিকা হেডলাইন আসতো কিছু কিছু পেপারে, আজ নাজাত দিবস। এক্স্যাক্টলি এরকম অনেক রকম এবং ফ্রিডম পার্টি দুঃখজনক প্রচেষ্টা এরকম করা হয়েছে, এবং তারা সুযোগ পেলে এখনো কিন্তু তাই করবে। এদের কিন্তু কোনো অনুভূতি বা বোধগম্য নেই। এই জায়গাটা ব্যারিস্টার তাপস, আমি একটু আপনার কাছে শুনতে চাইবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, আদর্শ, রাজনৈতিক আদর্শ, তার যে ঔদার্যের কথা বলেছেন বা যে রাজনীতিটা তিনি করেছেন বা আপনার বাবা যেটি করেছেন,
সেটি আসলে আজকে আপনারা আপনাদের দল বা তার যারা রাজনৈতিক উত্তরসূরি আছেন তারা আসলে কতটা ধারণ করতে পারছেন এবং সেটি কতটা চর্চা করছেন, যেটি আসলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি আরো বিস্তৃত হবে, আরো গভীরে প্রথিত হবে, মানে চর্চার জায়গাটা সেরকম আছে কিনা? আমি তো মনে করি অবশ্যই। দেখুন, এত বড় শোক সহ্য করে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা আজকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ, তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সেই দিকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক মুক্তি, আজকে তিনি যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট আগেই হয়তো আমরা পূরণ করতে পারব। তো এবং শুধু অর্থনৈতিক মুক্তি নয়, আপনার মুক্তিযুদ্ধের চেতনা বলেন, সামাজিক সংস্কৃতিগতভাবে বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি চেতনা বিকাশ, সর্বক্ষেত্রেই কিন্তু দেশ আজকে এগিয়ে চলেছে। এর মানে এই নয় যে আমরা সন্তুষ্ট, তা না, আমরা আরো করতে চাই। বঙ্গবন্ধু যে পরিপূর্ণ স্বপ্ন দেখেছেন তার হয়তো বা পরিপূর্ণভাবে আমরা যেতে পারবো না, কিন্তু কিছুটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের কর্ম, সেটাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এখন একটি দেশ যেখানে এত জনসংখ্যা 16 কোটির উপরে, এত সংকট, এত সমস্যা, সেখানে চ্যুতি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু দেখতে হবে যে আমাদের লক্ষ্যে আমরা আছি নাকি, অভীষ্ট লক্ষ্যের দিকে আমরা আগাচ্ছি নাকি। সামগ্রিকভাবে এবং সমষ্টিগত আমি মনে করি যে অবশ্যই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে আগাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনা, এই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম করে তাদের ফাঁসির রায় কার্যকর করা। আজকে আপনি জানেন যে রায়গুলো হয়েছে, আশা করছি এই বছরের মধ্যে সেগুলো কার্যকর হবে। এটা তো একসময় চিন্তাই করা যেত না, কেউ স্বপ্ন, কেউ বিবেচনা কোনোদিন ভেবেছিল, আপনি ভেবেছিলেন? আজকে এই তৃতীয় মাত্রার এই অনুষ্ঠান প্রায় 10 বছর হতে চললো, মনে হয় 12 বছরের বেশি। 12 বছর। আপনি প্রথম দিন যখন করেছিলেন 12 বছর আগে, তখন কি আপনি চিন্তা করেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে হবে? কিন্তু আজকে আপনি এখানে বসে অনেক অনুষ্ঠান করেছেন যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আলাপ হয়েছে, এবং আজকে এটা একটা সত্য, এটা একটা ফ্যাক্ট। এটা সম্ভব হয়েছে যে আমরা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ, নীতি, স্বপ্নকে একদম লালন করেন, ধারণ করেন, এবং সেভাবে তিনি সকলকে পরিচালিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলে হয়তোবা একভাবে আগাবে না, যেটা আমি বলেছি, চ্যুতি বিচ্যুতি থাকবেই, কিন্তু আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ, চেষ্টাটা আছে। ডক্টর চঞ্চল খান, যদিও আপনি একজন নাগরিক হিসেবে, আমি আপনার কাছে একটু শুনতে চাইবো যে আমি যে কথা ব্যারিস্টার তাপসের সঙ্গে আলাপ করছিলাম, যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, আদর্শর যে রাজনীতি, যে ভাবে তিনি রাজনীতি চর্চা করেছেন, অসমাপ্ত আত্মজীবনী থেকে যেটুকু পড়া 54 সাল পর্যন্ত, বা তার বাইরের ইতিহাস যেটুকু আমাদের জানা শোনা পড়া, সেই জায়গায় তার দলটি এখন ক্ষমতায়, প্রায় 6.5 বছর ধরে টানা ক্ষমতায় আছে, এর আগেও ছিল। আপনি আসলে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? বা এই যে ত্রুটি বিচ্যুতি, যেটি ব্যারিস্টার তাপস নিজে উল্লেখ করলেন যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কাজ করতে গেলে সেটি হবেই, সেখানে কি আপনি মনে করেন যে কোন জায়গাগুলো বেশি অ্যাড্রেস করা দরকার? এবং এখানে ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের মতো ইয়াং পলিটিশিয়ানস রয়েছে, পার্লামেন্ট মেম্বার রয়েছেন, তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা কি, বা কোনো পরামর্শ থাকলে আপনি দেবেন, উনি পরে শেষ করবেন। আসলে এই আমার এখন যে বিষয়টা নিয়ে আপনি আলাপ করছেন, যেগুলো একটু হয়তো তাত্ত্বিক হয়ে যাবে, একটু একাডেমিক হয়ে যাবে, একটু হয়তো আমার বিষয়গুলো শুনতে হয়তো একটু একাডেমিক মনে হবে আর কি, তবু বলছি আর কি বিষয়টা। আমি এখন যেটা চাই সেটা হচ্ছে কয়েক লেভেলের। একটা হচ্ছে আমি সরাসরি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি কিছু জিনিস চাই, সেটা হচ্ছে যে ওনার আশপাশ, উনি জানা সম্ভব নয়, ইনফ্যাক্ট ওনার নিজের অফিসে, পিএমও প্রাইম মিনিস্টার্স অফিসেও কিছু মানুষজনের বিষয়ে একটু সজাগ থাকবেন। ইট কুড বি ভেরি জুনিয়র লেভেল, এমন হতে পারে যেটা হয়তো ভেরি জুনিয়র লেভেলে কিছু অফিসার যারা আছে, তারা সরকারি প্রশাসনে থাকে এবং ওনার প্রশাসনে আছেন, তাদের বাইরের কর্মকাণ্ডগুলো কি একটু সতর্ক থাকতে হবে। এটা সতর্ক কারণটা এটাই, একটা হচ্ছে গুড গভর্নেন্সকে প্রেজেন্ট করার জন্য, গুড গভর্নেন্সকে ডেলিভার করার জন্য, এবং ওনার নিজের সেফটির জন্য, এবং ওনার নিজের বাইরে ওনার যে ইমেজটা, ক্রেডিবিলিটিটা যেন সঠিক থাকে।
এই ব্যাপারে যদি প্রশ্ন করা হয় কখনো, আমি গিয়ে বসে ওনার সাথে কথা বলতে পারি বা যে কোনো লোকের সাথে কথা বলতে পারি। স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি কেন বলছি, টেলিভিশনে আমি এটা বললাম না। 2 নম্বর হচ্ছে, কয়েকটা ক্ষেত্রে অসাধারণ কিছু কাজ আওয়ামী লীগ করেছে, সেটা হচ্ছে যে ইনোভেশন এসছে আমাদের। যেমন ধরুন আইসিটি সেক্টরটা, এটা দারুণ একটা বৈপ্লবিক পরিবর্তন আমি মনে করি। এবং সামনে যে পরিকল্পনাগুলো আছে, এই যে অনলাইন টেন্ডার, এগুলি গুড গভর্নেন্সের যে মৌলিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, সেটাকে এনশিওর করছে। তারপরে ধরুন আমাদের সামাজিক কতগুলো কাজে, যেমন ধরুন ডিসেবিলিটি সেক্টর নিয়ে কিছু কাজ করা। এই যে ডিসেবিলিটি সেক্টর নিয়ে কাজ করার ব্যাপারটা এমন লাউডলি আসতো না যদি ওনার কন্যা এই ব্যাপারে উদ্যোগী না হতেন। তো এই কাজগুলোকে একটু ত্বরান্বিত করতে হবে। আরও কিছু কিছু ইনোভেশন আছে এসব ক্ষেত্রে, যেগুলোকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে এবং ইনভলভিং সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি বলতে আমি পলিটিক্যাল সিভিল সোসাইটি বোঝাচ্ছি না, যারা এই সেক্টরে কাজ করে অভিজ্ঞ সে ধরনের মানুষগুলোকে নিয়ে আরও কিছু রিফাইনমেন্ট আনতে হবে। এবং আরও কিছু কিছু জায়গা আছে যেখানে ধরুন এডুকেশন সেক্টরে আমি নন ফর্মাল এডুকেশন এবং স্কিলস ডেভেলপমেন্টে আমি এমফেসাইজ করার কথা বলছি, এবং সেখানে কিছু ফর্মুলা দেয়া যেতে পারে একটা পর্যায়ে গিয়ে। এবং ওগুলো আমাদের শুধু মানুষ এই দেশে তাদের স্কিলস ডেভেলপমেন্টে তারা জব রেডি হবে তা নয়, প্রবাসে যখন জব করতে যায়, কাজ করতে যায়, সেইখানে তারা যেন একটা ক্রেডিবল অবস্থায় থাকে, সেখানে কিছু কিছু কাজ করার দরকার আছে। এবং আমি মনে করি এই গভর্নমেন্টের যেই সদিচ্ছাগুলো আছে সেগুলোকে আরেকটু ফাইন টিউন করলে এই কাজগুলো করা যেতে পারে। গভর্নেন্স সেক্টরটা অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে আমাদের, স্পেশালি সিভিল সার্ভিস রিফর্মের ক্ষেত্রে। এই সিভিল সার্ভিস রিফর্মের ব্যাপারে এখানে আমাদের মনে হয় যে একটু মনোযোগ দিতে হবে। কারণ আমি সত্যি কথা বলতে কি, আমি সিভিল সার্ভিসের সাথে কাজ করছি। আমি কখনো সিভিল সার্ভিস নিজে ছিলাম না, কিন্তু সিভিল সার্ভেন্টদের সাথে এবং সিভিল সার্ভিসের সাথে আমার চাকরি জীবন প্রথম থেকে 30 years অলমোস্ট আই বিন ওয়ার্কিং। এবং এই দেশে না, আমি বাইরেও কাজ করেছি বিভিন্ন জায়গায়। আমি বাংলাদেশে উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই ফ্রেন্ডস ইন দ্য সিভিল সার্ভিস, আমি দেখেছি যে সিভিল সার্ভিসের মেধার ব্যাপারগুলো হয়তো বা আগের মতো আর নেই। এবং কেন নেই এটা আইডেন্টিফাই করে এখানে কিছু টার্গেটেড কিছু ইন্টারভেনশন করা দরকার আছে। এবং ওইটা এই গভর্নমেন্টের পক্ষে সম্ভব বলেই আমি বলছি, কারণ এই গভর্নমেন্টটা খুব কমিটেড গভর্নমেন্ট। কিন্তু ব্যাপারটা কি হয় জানেন, শেখ হাসিনা একা কত করবেন? এবং আমি মনে করি যে কিছু অ্যাডভাইজারি প্যানেল তৈরি করে নিয়ে ওই কয়েকটা টার্গেটেড কিছু যদি করা যায়, সেটা খুব লাভবান হবে। আর জুডিশিয়ারির বিষয়ে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে এবং আমার কিছু ক্ষোভ আছে এবং আমার কিছু পরামর্শ আছে। জুডিশিয়ারিতে একটু রিফর্মের ব্যাপার আছে। জুডিশিয়ারি বলতে আমি জুডিশিয়ারি পুলিশ সার্ভিস টোটালি আমি বলছি, ল এনফোর্সমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জুডিশিয়ারিতে। এখানে আপনি নিজেও জানেন, আপনি নিজে বাইরে ছিলেন, জুডিশিয়ারির বিষয়গুলো আমার মনে হয় যে কিছু অ্যাটেনশন দেওয়ার দরকার আছে। যথেষ্ট রিফর্ম প্যাকেজের মধ্যে দিয়ে গেছে যদিও, কিন্তু সেগুলো ইম্প্যাক্ট ওরিয়েন্টেড কতটুকু হয়েছে না হয়েছে এই ব্যাপারে যথেষ্ট আমার সন্দেহ আছে। এই কাজগুলো যদি করা যায় আগামী কয়েক বছরের মধ্যে, অন্তত ইনিশিয়েট করা যায় যদি সিরিয়াসলি, আমার মনে হয় এই গভর্নমেন্টকে আমরা সবাই স্যালুট করব। এবং কারণ অসমাপ্ত আত্মজীবনী প্রসঙ্গ আপনি তুললেন, আপনি নিশ্চয়ই পড়েছেন এবং অনেকেই পড়েছে। বঙ্গবন্ধু এবং আমাদের চ্যানেলে এখন প্রতিদিন প্রচারিত হচ্ছে না? আচ্ছা, জি। সেখানে প্রথমেই স্টার্টিংয়েই উনি বলেছেন যে বঙ্গমাতা তাকে রিকোয়েস্ট করেছে দিতে, বলেছে আমি কি লিখবো, কি বা করতে পেরেছি, শুধুমাত্র মানুষের জন্য একটু ত্যাগ স্বীকার করার চেষ্টা করেছি মাত্র। এই যে তার মডেস্টি অ্যান্ড তার হিউমিলিটি, এর মধ্যে কিন্তু তিনি লিখেছেন কিন্তু 67 সালে, তখন কিন্তু জেলে অলরেডি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম কিন্তু তার প্রায় 14 বছর হয়তো বা জেল খাটা হয়ে গেছে। তখন বলছে যে আমি কিছুই করতে পারিনি, একটু মাত্র ত্যাগ স্বীকার করার চেষ্টা করেছি। এই যে গ্রেটনেস, দ্যাট ইজ বঙ্গবন্ধু। এই গ্রেটনেস তো আপনি পাবেন না, এই সমসাময়িক বিশ্বেও আপনি পাবেন না। বঙ্গবন্ধু শুধুমাত্র যে বাংলাদেশের জন্য ছিল তা না, আমি মনে করি না।
তিনি এই 3.5 বছরের মধ্যে সরকার মানে স্বাধীনতার পরে 3.5 বছরের মধ্যে কিন্তু সে ওয়ার্ল্ড ওয়াইড তিনি ডিস্টিংশন তৈরি করে দিয়েছেন যে হোয়াট হি ইজ এন্ড হু হি ইজ। মানে এটা ছোট্ট দেশ বাংলাদেশের শুধু স্থপতি নন, সারা বিশ্বের জন্য হি ইজ এ রোল মডেল। কিন্তু 3.5 বছরই তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। নাহলে এভাবে সকল বিশ্বের সামনে 74 সালে তিনি বলতে পারেন না যে পৃথিবী আজকে দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তার মানে এটা কিন্তু একটা বিশাল মেসেজ ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি। কিন্তু উনি তো মানে সাহস, তার তো অসীম সাহসের কোনো তার সীমারেখা ছিল না, অসীম সাহসী। ওয়ার্ল্ড ওয়াইডে তিনি সেই ডিস্টিংশন ক্রিয়েট করে গিয়েছিলেন এবং যার কারণে এখনও কিন্তু শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা বিশ্বে বঙ্গবন্ধু এখনও একজন নন্দিত নেতা। আর কিছু বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে, জাস্ট 1-2 লাইন, আমরা একেবারে শেষের দিকে। আমি মনে করি যে বঙ্গবন্ধু যে 3.5 বছরের মধ্যে যে ফাউন্ডেশনটা লে করেছিল সেদিকেই আমরা এগিয়ে চলেছি। যেমন আমি ছোট্ট করে বলি, বঙ্গবন্ধু তার এমনকি সংসদেও তার ভাষণে বলেছিল যে আমি ভিক্ষুকের জাতির নেতা হয়ে থাকতে চাই না, আমি চাই আমার দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। আজকে আমরা 3 লক্ষ কোটি টাকা প্রায় বাজেট দিয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি চেয়েছিলেন যে আমার বাঙালি, আমার ছেলেরা 3 বেলা খেতে পারবে, এটা তো ওনার আকাঙ্ক্ষা, আশা ছিল। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশ চাল রপ্তানিতে এগিয়ে চলেছে। আজকে তিনি সেই সময় এনার্জি, আপনি দেখেন কত দূরদর্শী এবং বিচক্ষণতা। সেই সময় তিনি $22 মিলিয়ন দিয়ে, তখন টাকা নেই, 500 কোটি টাকার বাজেট আপনার, সেখানে সে তখন $22 মিলিয়ন দিয়ে সকল গ্যাস সেক্টরের সব ফিল্ড তিনি নিয়ে নিলেন যে আমার দেশের সম্পদ আমার থাকবে, কম থাকুক বেশি থাকুক আমার থাকবে। এই যে এনার্জি সিকিউরিটির কথা তিনি তখন চিন্তা করেছেন, সে আজকে আমরা এনার্জি সিকিউরিটির দিকে, বিদ্যুৎ উৎপাদনের দিকে আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমি মনে করি যে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা লালন করি, জননেত্রী শেখ হাসিনা লালন করেন এবং সেই দিকে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশ এগিয়ে যাবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দ্বিতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর চঞ্চল খান এবং ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক মণ্ডলী, আগামীকাল জাতীয় শোক দিবসকে সামনে রেখে আমরা আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যদের প্রতি এবং সেই রাতে যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমরা আশা করব যে দিনটি অত্যন্ত ভাব গম্ভীর্যের সঙ্গে অন্তরের শ্রদ্ধা যেভাবে জানাতে হয় অন্তর থেকে, ঠিক সেভাবেই যেন আমরা প্রত্যেকে শ্রদ্ধা জানাই। এবং একই সঙ্গে ব্যারিস্টার শেখ ফজলুর তাপস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর শুরু থেকে খানিকটা উদ্ধৃতি করেছেন এবং নানা কথা ডক্টর চঞ্চল খানও আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। জীবনের একটা বড় সময় জেল খাটবার পরে 13-14 বছর জেল খাটবার পরেও যিনি বলতে পারেন যে আমি আমার মানুষের জন্য তেমন কিছুই করতে পারিনি, একটু ত্যাগ স্বীকার করবার চেষ্টা করেছে মাত্র। এই কথার মধ্যে দিয়ে তার যে মহত্ব, তার যে উদার্য এবং মানুষের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা, সেটি যে কোনো কিছুর ঊর্ধ্বে, মানে এর চাইতে বড় ভালোবাসা, বড় অন্তর থেকে যে ভালোবাসা মানুষের জন্য সেটি হতে পারে না এবং এটির প্রকাশ তিনি রেখেছেন। আমরা আশা করব যে এখন যারা রাজনীতি করছেন বাংলাদেশে, তারা তার মতো করে বাংলাদেশকে ভালোবাসবার চেষ্টা করবেন এবং নিজেরা কি করছেন তিনি 14 বছর জেল খাটবার পরে বলতে পারেন একটু ত্যাগ স্বীকার করবার চেষ্টা করেছেন মাত্র। সেখানে আমরা আমাদের অনেক রাজনীতিবিদের মধ্যে দেখি যে যারা অনেক কিছু করে ফেলেছেন, এই প্রবণতার বাইরে এসে তাকে অনুসরণ করবার চেষ্টা করবেন, তাহলে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র অনেকখানি শক্তিশালী হবে, এটা আমাদের ধারণা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।